সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমাদের আজকের আলোচ্য বিষয় আইএস বিরোধী সৌদি জোট, নানা সংশয়। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমার ডান দিক থেকে পরিচয় করে দিচ্ছি, রয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জনাব ফজলে হোসেন বাদশাহ এমপি, রয়েছেন সাবেক রাষ্ট্রদূত ও সচিব জনাব হুমায়ুন কবির, এবং রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব ফরিদ হোসেন। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচনা অনুষ্ঠানে। দর্শক জানিয়ে রেখে, আমাদের আলোচনায় আপনি অংশ নিতে পারবেন, এই জন্য আপনাকে ফোন করতে হবে। আপনারা যে নম্বরগুলো পর্দায় দেখতে পাবেন সেই নম্বরে, এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য সরাসরি এই অনুষ্ঠানে পাঠাতে পারবেন। আলোচনা শুরু করার আগে এখন পর্যন্ত যে শিরোনামগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নিই। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও ঘোষিত অষ্টম পে স্কেল অনুযায়ী বর্ধিত বেতন ভাতা পাবেন, প্রজ্ঞাপন জারি। বাস্তবায়ন সরকারের জন্য চ্যালেঞ্জ হবে বলছেন সংশ্লিষ্টরা। 2009 সালের মধ্যে আর যাতে কোনো আত্মঘাতী ঘটনা না ঘটে সেই বিষয়ে বিজিবিকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। বাহিনীর আধুনিকায়নের ঘোষণা। শীতের বাতাসে উত্তাপ ছড়াচ্ছে পৌর নির্বাচনের প্রচারণা। আচরণবিধি ভেঙে বিব্রত না করতে সরকারি দলের প্রতি কমিশনের আহ্বান। কোনো ছাড় নেই বলে হুঁশিয়ারি। রাজধানীর গুলিস্তানে দক্ষিণ সিটি কর্পোরেশনের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। ফুটপাত দখলমুক্ত করতে চলবে মাসব্যাপী, ঘোষণা মেয়রের। এবং কথা কাটাকাটির জের ধরে রাজশাহী মেডিকেলের ইন্টার্ন চিকিৎসককে ছুরিকাঘাতের অভিযোগ। দুপক্ষের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, দোকানপাট ভাঙচুর। আমরা শিরোনামগুলো দেখলাম। আমাদের যে আজকের বিষয় আইএস বিরোধী সৌদি জোট, নানা সংশয়। আমি আলোচনা শুরু করব সাবেক কূটনীতিক আপনাকে দিয়ে, জনাব হুমায়ুন কবির। মানে যেটা বিষয়টা আমরা এই কারণে বলছি, আমাদের ঠিক যখন আমরা বিজয় দিবস উদযাপন করি তার আগেই এরকম ধরনের একটা ঘোষণা এলো বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে, যে মাত্র একদিন আগে আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বেশ জোরের সাথেই বলেছিলেন আইএস বিরোধী কোনো জোট যদি কোনো আইএস বিরোধী মার্কিন জোটে বাংলাদেশ যোগ দেবে কি দেবে না, এই ধরনের একটা আলোচনা চলছিল। তখন উনি খুব জোরের সাথেই বলেছিলেন বাংলাদেশ এরকম আইএস বিরোধী জোটে যোগ দেবে না। যদি জাতিসংঘের কোনো জোট হয় তখন সেই জোটের বাংলাদেশ সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। আমরা খুব ফলো করে ওনার ইন্টারভিউ প্রচার করেছিলাম। কিন্তু সেই ইন্টারভিউ প্রচারের একদিন পরেই আমরা দেখলাম একদিন না যেতেই সৌদি নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার ঘোষণা আসলো। সৌদি আরব থেকে ঘোষণা হতে না হতেই বাংলাদেশ থেকে বলা হলো যে আমরা বাংলাদেশ সেই জোটে আছে। এবং আকবরই ঘোষণা, অনেকে এটাও মন্তব্য করেছেন। এই জন্যেই প্রশ্ন যে কেন এত হুড়োহুড়ি, কেন বা কি? আপনি একজন কূটনীতিক হিসাবে কিভাবে বিশ্লেষণ করছেন বিষয়টি? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন যে এখন মধ্যপ্রাচ্যে অনেক জোটের ছড়াছড়ি হচ্ছে, যেমন 65 জাতি মিলে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কিন্তু আইএস বিরোধী একটা জোট কাজ করছে। সৌদি আরব আছে। আমরা গত 2 মাস ধরে দেখছি যে রাশিয়ার নেতৃত্বে আবার জোট না হলেও এক ধরনের যোগাযোগ, একটা ক্রিস্টালাইজেশন বা কি বলা যায়, একটা যোগাযোগ তৈরি হয়েছে আরেকটা জোট হিসাবে। এর মধ্যে তারপরেই দেখলাম আমরা যে সৌদিদের নেতৃত্বে আবার 34 মুসলিম দেশগুলোকে নিয়ে একটা 34 জাতের একটা সামরিক বলতে পারেন জোট তৈরি হয়েছে। এবং সেটার ঘোষণা 13 তারিখেই আমরা দেখেছি। এই মাসের 13 তারিখ, যেটা বলছিলেন আপনি যে বিজয় দিবস 16 তারিখে, তার আগে 13 তারিখেই এটা ঘোষিত হয় এবং প্রায় সাথে সাথেই বাংলাদেশ এই জোটে অংশগ্রহণ করবে বলে আমরা যা শুনেছি। এখন বাংলাদেশের পার্টে যাওয়ার আগে একটুখানি মধ্যপ্রাচ্যের দিকে যদি আমরা তাকাই, তাহলে হয়তো বোঝা যাবে জিনিসটা যে এই জোটটা কেন হলো, এটার কি বা এর লক্ষ্য, সেটাকে আমরা যদি একটু বুঝবার চেষ্টা করি। কয়েকটা জিনিস ঘটছে কিন্তু মধ্যপ্রাচ্যে, একটা বড় ধরনের পরিবর্তন হচ্ছে। আপনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ধরুন 2003 সাল বা 2006 সাল পর্যন্ত মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব ধরতে পারেন আপনি নিরঙ্কুশ ছিল। কিন্তু 2003 সালে ইরাকে মার্কিন যুক্তরাষ্ট্রের
ঢুকবার পর, আক্রমণের পরে ইরাকি সমাজ ভেঙে গিয়ে যখন সেখানে শিয়া এবং সুন্নি অর্থাৎ মুসলিম ধর্মাবলম্বীদের মধ্যে দুই গ্রুপ যখন সংঘাতে জড়িয়ে পড়ল, এবং ইরাক যখন, এবং এইটা যখন সিরিয়াতে বিস্তৃত হলো, বিশেষ করে যেটাকে আরব স্প্রিং বলা হয়, আরব বসন্তের পর, তখন কিন্তু পরিস্থিতিটা আর পাল্টে গেল। এবং তখন সেই অবস্থাতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব বলয়ের মধ্যে চির ধরা শুরু করলো। এবং অতি সম্প্রতি আমরা যেটা লক্ষ্য করলাম যে রাশিয়া আবার সিরিয়ার সমর্থনে এসে ইরানের সমর্থনে থেকে সেখানে আবার একটা পাল্টা ব্যবস্থা তৈরি করেছে। ওটা মধ্যপ্রাচ্যে এখন দুই তিনটা জিনিস, একটা হচ্ছে যে বিশ্ব রাজনীতির পরিবর্তনের লক্ষণটা বা চেহারাটা আমরা মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি করে দেখতে পাচ্ছি, এক নাম্বার। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে মধ্যপ্রাচ্যের মধ্যেও ভিতরে কিন্তু বরাবরই গত 40-50 বছর ধরেই সৌদি আরব এবং ইরানের মধ্যে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা ছিল। এতদিন পর্যন্ত ধরুন আপনি ইরাকের 2006 সালের আগ পর্যন্ত সৌদি আরবের মোটামুটি প্রভাবটা নিরঙ্কুশই ছিল বলে বলা চলে। কিন্তু ইরাকে শিয়া শক্তির উত্থানের সাথে সাথে এবং কি বলা যায় সিরিয়াতে এই সাম্প্রতিককালে যে ঘটনা ঘটছে গত 3-4 বছর ধরে, এই প্রেক্ষাপটে কিন্তু ইরানের প্রভাব প্রচণ্ডভাবে দৃশ্যমানতার সাথে এটা বিস্তার লাভ করেছে। এবং সেক্ষেত্রে সৌদি আরব কিন্তু এখন এক ধরনের তার বলতে পারেন আনসার্টেনটিতে ভুগছে। এটা হচ্ছে রিজিওনাল কনটেক্সট থেকে বলছি। তার সাথে যেটা যোগ হয়েছে সে এখানে এর মধ্যে আবার এক উগ্র কে কার চাইতে বেশি জনপ্রিয়তা অর্জন করতে পারে যদি আমরা ধরে নিই, সেই প্রেক্ষাপটে মতাদর্শগত কিছু এভলিউশন বা ডেভেলপমেন্ট আমরা দেখছি। এবং সেইটারই একটা প্রতিফলন হচ্ছে আইসিস। তারা আবার নিজেদের আইডিয়া, এবং তারা কিন্তু বেসিক্যালি সুন্নি সমর্থিত, এবং সেখানে ওই শিয়া সুন্নির একটা ম্যানিফেস্টেশন বা প্রতিফলন আমরা দেখছি। এবং আইসিসের বিরুদ্ধে কিন্তু আবার সারা পৃথিবীর এখন বলতে পারেন প্রায় সবাই আইসিসের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এবং গতকাল যেটা দেখলাম আলোচনা চলছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে, যে তাদের বিরুদ্ধে জাতিসংঘের আপনার আর্থিক প্রতিবন্ধকতা কিভাবে তৈরি করা যায়, আরও কিভাবে তাদের বিরুদ্ধে আক্রমণ শাণিত করা যায়, এগুলো নিয়ে এই আলোচনা চলছে। আবার তলে তলে দেখি সবাই তাদের সাথে ব্যবসাও করে, সেই অভিযোগ আছে। সেটাও সেই আলোচনায় আমরা পরে যাব। আমরা একটু আসি মাননীয় সাংসদের কাছে, যে আপনি গতকাল একটি বক্তব্যে বলেছেন যে এই সরকারের এই সিদ্ধান্ত নিয়ে আপনি একটা কমেন্ট করেছেন। আপনার দল বর্তমান মহাজোট সরকারের একজন অংশীদার, আপনি সেই মহাজোটেরই একজন অংশীদার এবং আপনি একজন এমপি। আপনি একটা কথা বলেছেন সংবিধান নিয়ে, যে সংবিধানের এই যে সরকারের সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটা আমাদের সংবিধানের পরিপন্থী। আপনি 25 অনুচ্ছেদের কথা উল্লেখ করে বলেছেন। এটা একটু ব্যাখ্যা করা এবং আমাদের পররাষ্ট্রনীতি সেটা কতটুকু প্রতিপালন করছে সেই বিষয়ে আমরা পরবর্তীতে আবার যাব। সংবিধান আমি সঙ্গে করে এনেছি। সংবিধানে আমি পরে যাব, সেটা সবাই বুঝবে। সংবিধান খুললেই সবাই বুঝবে যে অন্য দেশে যে মানে অন্য রাষ্ট্রের মধ্যে সামরিক হস্তক্ষেপ আমাদের সংবিধানে এটা গ্রহণ করে না। এটা আমি সংক্ষেপে বলে এক কথায় বললাম। একটা জিনিস আমি স্পষ্ট করতে চাই, আমাদের যে বিশেষ করে কূটনৈতিক বিষয়ে যিনি জড়িত, উনি অনেক জিনিস স্পষ্ট করেছেন। আমি আরেকটু ওনার সূত্র ধরে বলতে চাই। এরা পলিটিক্সটা তাদের নিজস্ব রাজনীতি। এরা পলিটিক্সের সাথে কিন্তু বাংলাদেশ কখনো যুক্ত ছিল না। আমরা সংখ্যাগরিষ্ঠভাবে মুসলিম হলেও আমরা কিন্তু এরা পলিটিক্সের পার্ট না, আমরা সাউথ এশিয়ান পলিটিক্সের পার্ট। আমাদের খুব জোর, আমাদের মায়ানমার, চায়না, আফগানিস্তান পর্যন্ত আমরা যেতে পারি। কিন্তু কেন আমরা হঠাৎ করে সৌদি আরবের নেতৃত্বে এই আইএস বিরোধী এই জোটের মধ্যে ঢুকে গেলাম, বা তারা আমাদেরকে নিয়ে নিল, আমরাও এটা সম্মতি জ্ঞাপনের মতো পরিস্থিতির মধ্যে গেলাম। তারপরে একটা প্রতিক্রিয়া হওয়ার পর বললাম যে না, আমরা সামরিকভাবে অংশগ্রহণ করব না, আমরা সমন্বয় সাধন করব। কিসের সমন্বয় সাধন? মানে আপনি বলতে চাচ্ছেন এবং পরিষ্কার না, অস্পষ্ট। এবং আমি বলতে চাই যে ইতিপূর্বে এই সরকারের আমলে, এই সরকার 2008 সালে ক্ষমতায় এসছে এবং আমাদের শেখ হাসিনার নেতৃত্বে এই সরকার বৈদেশিক নীতির ক্ষেত্রে অত্যন্ত
মানে বিচক্ষণতার পরিচয় দিয়েছে। এই প্রথম আমরা লক্ষ্য করলাম যে বিদেশ নীতির ক্ষেত্রে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় অত্যন্ত দুর্বল এবং দোদুল্যচিত্ত এবং অস্পষ্ট ভূমিকা পালন করেছে। কেন আপনার এটা মনে হচ্ছে যে 14 দলীয় জোটের একজন অংশীদার হিসাবে আপনারা এটাকে আপনাদের 14 দলীয় জোটেই কিভাবে আলোচনা বা তুলে ধরবেন? 14 দলের তো নিশ্চয়ই আলোচনা হওয়ার সুযোগ আছে, তবে নিজের দলের নিজের ব্যক্তি অবস্থান থেকেও তো কিছু কথা বলার সুযোগ আমাদের থাকেই। সেটা হলো প্রথমত হলো যে আমরা অ্যারাব পলিটিক্সের পার্ট না। আর ওখানে দেখা যাচ্ছে উনি খুব ভালো কথা বলেছেন, আরো বিশ্বকে কিন্তু দুভাগে ভাগ করা হয়েছে, একটা হলো শিয়া একটা সুন্নি, এবং এটাই কিন্তু সমস্ত সংকটের উৎস হয়ে দাঁড়িয়েছে। এবং আরব ওয়ার্ল্ডকে এই যে বিভক্ত করে দেওয়ার মধ্যে দিয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে প্যালেস্টাইন। সেটা নিয়ে কিন্তু কেউ এখন আমরা কথা বলছি না। আপনি একটু আগে বললেন যে ইরাকের তেল কেনা বেচা চলছে একসাথে, ইরাকের তেল আইএস বিক্রি করছে তুরস্ককে আর কাকে, ইসরায়েলকে। বাহ, ভালোই লুটপাট চলছে। তো এখন আমরা সস্তায় তেল পাচ্ছি, আমরা সস্তা তেল পাচ্ছি। তো এখন আমার বক্তব্য হচ্ছে যে যদি সৌদি আরব আসলেই প্রকৃতপক্ষে এই আইএস প্রবলেমটা সমাধান করতে চায় বা তার বিরুদ্ধে অবস্থান নিতে চান, তাহলে কতকগুলো জিনিস তাদের মাথা থেকে ছেড়ে দিতে হবে। যেমন এক সময় এখন আমেরিকানরা বলে যে সাদ্দাম হোসেন ক্ষমতায় থাকলে আরব ওয়ার্ল্ড অনেক স্টেবল থাকতো। গাদ্দাফিকে মেরে দেওয়ার পর কিন্তু লিবিয়ার অবস্থা কি হয়েছে সেটা নিশ্চয়ই এখন আমরা সবাই বুঝতে পারছি। তাহলে সৌদি আরবকে কিন্তু বাস্তবতাটাকে মেনে নিতে হবে এবং আসাদকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনাটা বাদ দিয়ে ইরাক, ইরান এবং ইরাক সহ আরব ওয়ার্ল্ডের ইউনিটি আনতে হবে আইএসের বিরুদ্ধে। এইটা হবে যথাযথ পদক্ষেপ। সেই পদক্ষেপ না নিয়ে বাংলাদেশ কিংবা ইন্দোনেশিয়া, মালয়েশিয়াকে টেনে কোনো লাভ হবে না। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া তো সরে দাঁড়িয়েছে। আমি সরকারকে অনুরোধ করব, আহ্বান জানাবো, আমাদের নিশ্চয়ই সৌদি আরবের সাথে আমাদের সুসম্পর্ক থাকবে, এটা আমরা অস্বীকার করতে পারি না। দীর্ঘদিনের ভালো সম্পর্কই রয়েছে, সেটা অব্যাহত থাকবে। কিন্তু এক্ষেত্রে আমরা আরবের সমস্যা আরববাসী সমাধান করুক এবং আরবের রাষ্ট্রগুলো সমাধান করুক, এইটা আমরা কামনা করি। জি, আপনার এই কথা সূত্র ধরে আমি ফরিদ ভাইয়ের কাছে আসি যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার কথা বললেন এমপি মহোদয়। তো আমরা দেখি যে 34টি দেশের কথা বলা হয়েছে, অনেকেই এটার সাথে সম্পৃক্ত থাকার কথা বা যোগ দেওয়ার কথা অস্বীকার করেছে। তো বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় যে অনেক বেশি আগ বাড়িয়ে ঘোষণা, কেন, স্বার্থটা কি এখানে? স্বার্থটা কথা পরে আসি। আমরা একটা গ্রামের একটা কথা বলে থাকি, সেই কথাটা দিয়ে শুরু করি। আমরা বলি যে ওঠ মেয়ে তোমার বিয়ে। কারণ বাংলাদেশের ব্যাপারটা হলো যে একটা ফোন কল আসলো সৌদি পররাষ্ট্রমন্ত্রীর, আর বললো যে এরকম একটা জোট হবে, এই জোটে তোমরা যোগ দাও। আর তার পরের দিনেই বা একদিন দুদিন পরেই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বলে দিল যে আমরা এই জোটে আছি। এবং আমরা দেখি যে মার্কিন নেতৃত্বাধীন জোটে ব্রিটেন অংশ নিবে কি নিবে না, সেখানে সময় বাড়ানো হলো আলোচনা। এই কথাটা আসছি, এখানে দুইটা জিনিস হয়েছে। আমরা এই জোটের কি পরিচয়, জোট কতটা কার্যকর হবে কি, সেটা বলার আগে যে আমরা বাংলাদেশের যে ঘোষিত নীতি, আমাদের বাংলাদেশের ঘোষিত পররাষ্ট্র নীতি, এই ধরনের ক্ষেত্রে কোনো জোটে যোগদানের ক্ষেত্রে সেটা হচ্ছে যে আমরা ইউএন এর ম্যান্ডেট বাইরে আমরা কখনো যাব না। এটা আমরা সবসময় করে আসছি। কুয়েতে যখন ইরাক আক্রমণ করলো তখনও যেই আমরা জোটে গিয়ে বা যেই অবস্থান নিয়েছি সেটাও কিন্তু ইউএন ম্যান্ডেটে। জি, আপনি এখানে একটু রেখে আমি একজন দর্শকের প্রশ্ন নিয়ে নিই ফরিদ ভাই। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আমার নাম সেতাবউদ্দিন। জি, আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময়, আমি একজন মুক্তিযোদ্ধা তাই বলছি, জি, আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় আমাদের পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়েছে, 30 লক্ষ লোক শহীদ, 2 লক্ষ মা বোন আমাদের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। এই মুক্তিযুদ্ধে সৌদি আরব আমাদের সমর্থন করেনি, করেছে পাকিস্তানকে সমর্থন। সেই পাকিস্তানের এই জোটে, এই সৌদি আরবের এই জোটে পাকিস্তান যায় নাই। পাকিস্তান ওরা নাম রেখেছে, তাই পাকিস্তান কালকে তার আইএসপিআর এর দিয়ে বলছে যে আমরা এই জোটে নাই।
জাতিসংঘের জোট ছাড়া আমরা এসব জোটে যেতে পারি না। সেখানে আমাদের বাংলাদেশের এমন কি হলো, পাকিস্তানের পাশে সৌদি আরব, আমাদের থেকে 2000 মাইল দূরে, আমরা কেন এই মধ্যপ্রাচ্যের এই জোটে যাচ্ছি? কি কারণে আমাদের দেশকে আমরা খামাখায় একটা কলঙ্কিত করছি? এই প্রশ্নটা আমি বাদশাহ সাহেবের কাছে জানতে চাই, আমাদের ফজলে হোসেন বাদশাহ এমপি সাহেবের কাছে। জি, ধন্যবাদ, উনি উত্তর দিবেন। আমরা এখন ফরিদ ভাইয়ের আমি কথা যেটা বলছিলাম, ধর এই প্রথম আমরা দেখতে পেলাম যে ইউএন ম্যান্ডেটের বাইরে বা এটার বাইরে আমরা এমন একটা জোটে গেলাম, যে জোটটার কথা প্রথম দিকে যেটা বলা হয়েছিল, সৌদি যুবরাজ 31 বছরের ওয়ার্ল্ডের ইয়াংগেস্ট প্রতিরক্ষা মন্ত্রী সালমান, যিনি এই জোটের মূলত তারই মানে আইডিয়া বা তারই উদ্যোগে এটা হচ্ছে, যেটা বলা হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। তো তিনি যেটা বলছিলেন প্রথমে, যে এটা একটা সেন্টার হবে রিয়াদে, যেটা হচ্ছে যে সব ধরনের এই যে সন্ত্রাস, জঙ্গিবাদ এবং এগুলোর বিরুদ্ধে একটা সমন্বয় কেন্দ্র হিসেবে রিয়াদে থাকবে। এবং এই কথাটাই কিন্তু একটা রকম কথা, কিন্তু তিনি যখন আবার এটা ঘোষণা দিলেন তখন বললেন এটা একটা মিলিটারি অ্যালায়েন্স, সামরিক জোট। মানে এটা কিন্তু খেয়াল করবেন। এবং এইটাও বলা হলো, সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে নাথিং ইজ অফ দ্য টেবল। যখন বলা হলো যে এটা কি আমি সৈন্য পাঠাবো, তারা বলে হ্যাঁ, সিরিয়াতে স্পেশাল ফোর্স পাঠানো হবে। সিরিয়াতে তারা মূল টার্গেট ধরছে যে আইএস, সেখানে যে ইসলামিক স্টেটের দল করেছে। তারা বলছে যে ইরাকে তারা এগুলো পাঠাবে, তারা এই ধরনের জোট স্পেশাল ফোর্স, তার মানে গ্রাউন্ডে সৈন্য পাঠানো। বাংলাদেশের আমার তো জানা মতে এরকম ঘটনা আমরা কখনো করিনি, যেখানে এই ধরনের একটা জোটে গিয়ে আমরা, আপনি যে কথাটা বললেন তারপরে যে বাংলাদেশ কি করেছে, যে কথাটা এখানে আসলো যে 65টা দেশ আছে, যদি 65টা দেশ আসলে 10-12টি দেশের বাইরে কেউ তেমন কোনো, ওখানে মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বে যেটা আছে আইএস এর বিরুদ্ধে অভিযান, সেখানে কিন্তু বাংলাদেশ যায়নি এই কথাটা বলে যে আমি জাতিসংঘের অধীনে হলে যাব। আমি তাও যাব, কোনটা বলেছি, হিউম্যানিটেরিয়ান, আপনি মানবিক যদি সাহায্যের কোনো ব্যাপার থাকে তাহলে আমি যাব। এই আমাদের আজকের পররাষ্ট্রমন্ত্রী সেটা বলেছেন, এবং সেই পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এবং সেই পররাষ্ট্রমন্ত্রী হঠাৎ করে মধ্যরাতে একটি প্রেস কনফারেন্স হলো আপনার মানে সৌদি আরবে, যেটা যুবরাজ করলেন, সেই মধ্যরাতের প্রেস কনফারেন্স, তারপরে কোথা থেকে ফোন আসলো, কোথায় আমার সংসদ, কোথায় আমার এই দেশের জনগণ, কোথায় এখানকার সিভিল সোসাইটি, কার সঙ্গে আলোচনা, কিসের সঙ্গে আলোচনা, আমি কিছুই কিন্তু জানি না। এবং এই যে ইন্দোনেশিয়ার কথা বলা হলো, আমি জানি না মালয়েশিয়া কি পরে উদ্যোগ করেছে কিনা। মালয়েশিয়া তো ছিল শুরুতে। এই নামগুলো কে দিল, এই 34টি নাম? এই যে আমাদের একজন প্রশ্ন করলেন পাকিস্তান, আমার মনে হয় না পাকিস্তান উদ্যোগ করেছে। পাকিস্তানের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা সেখানে যাচ্ছে, মানে তারা সেখানে, আমার পাকিস্তানের সেখানে একটা বড় মানে দৃশ্যমান শক্তি হবে যদি এটা কার্যকরী হয়। তো এই যে ইন্দোনেশিয়া দেখুন, 2002-এ বালি বোম্বিংয়ের কথা আপনার মনে আছে, 202 জন বেশিরভাগই বিদেশি সেই বোম্বিংয়ে, আল কায়দা তখন মানে এটার জন্য দায়ী ছিল। সেই ইন্দোনেশিয়াকে যখন বলা হয়েছে, এটা ইন্দোনেশিয়া যে শুনেছে এটা সামরিক জোট, তখন ইন্দোনেশিয়া বলেছে না, আমি এর মধ্যে নেই, তাকেও বলা হয়েছিল, তাকেও জানানো হয়েছিল। এখন মালয়েশিয়া পরে, এটা আমি সর্বশেষ খবরটা জানি না, কিন্তু মালয়েশিয়া যদি না যেয়ে থাকে, তো এখন বাংলাদেশের যে প্রশ্নটা আপনি এনেছেন, যে বাংলাদেশের এটা আমাদেরকে সবাইকে বিস্মিত করেছে। কদিন আগে আমাদের যে কথাটা বললেন বাদশাহ সাহেব, যে এই সরকারের পররাষ্ট্রনীতিতে, বিশেষ করে ভারতের সঙ্গে আমাদের সমস্যাগুলো সমাধানে যেই সাফল্য আমাদের হয়েছে, সেখানে আমরা পররাষ্ট্রনীতিতে এত বড় ধরনের পরিবর্তন, যেটাকে ইংরেজি ভাষায় প্যারাডিম শিফট বলে একটা কথা আছে, আমার কাছে তো তাই মনে হচ্ছে যে একটা একেবারে ঘুরে এক মাথা থেকে আরেক মাথা চলে আসবে। কূটনীতিক হিসেবে সেটা আপনি কেন কিভাবে বলবেন বাংলাদেশ যে করলো, প্যারাডাইম শিফটটি কি আপনি হিসেবে দেখবেন কিনা, বা একেবারে ইউ টার্ন হয়েছে কি? ইউটার্ন বলবো না, তবে এটা আমরা আলোচনা থেকে পত্রপত্রিকায় যেভাবে এসছে বিষয়টা নিয়ে বিভিন্ন বিশেষজ্ঞরা যেটা, মানে এটা তো একটা বলছেন, বিস্ময় সবার জন্য, এটা হঠাৎ আমি করে বাংলাদেশ একেবারেই একমত, কোনো দ্বিমত পোষণ করছি না। বাট এই বাইরেও আমি ভাবতে চেষ্টা করছি যে সরকারের ভেতরে কি ভাবনার কারণে এই ধরনের সিদ্ধান্ত আসতে পারে। না, আপনার আন্দাজ আমার করেন কাছে কি? যেটা, আমি তো আর ভিতরের কাজ করি না এখন, আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে বাংলাদেশ সরকার
সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটা শক্ত অবস্থান নিয়েছে গত বেশ কয়েক বছর ধরে। না, কিন্তু এটা আমি যদি এখনো বলি সেটা আছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে হলে জোটে যেতে হবে, এই ধরনের না, সেটা বলছি না, কিন্তু এই অবস্থানটাকে বিশ্বের সামনে প্রদর্শনের জন্য বিশেষ এটা করে একটা বাংলাদেশ যেখানে বলছে, বাংলাদেশের অবস্থার কথাই বলছে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ঘটনার সময় দেখি আমাদের এখানে শিয়া মসজিদে হামলা হয়েছে, বিভিন্ন খ্রিস্টান ধর্মযাজকদের উপরে হামলা হয়েছে, বিদেশিদের উপরে হামলা হয়েছে। সেখানে প্রত্যেকটার ক্ষেত্রে বলা হচ্ছে যে একটা সূত্রে দাবি করা হচ্ছে আইএস জড়িত, বাংলাদেশ সরকারের থেকে বলা হচ্ছে যে না, এখানে আইএস জড়িত নাই। সেখানে এই ধরনের ঘটনায় খুব দ্রুত সিদ্ধান্ত দিয়ে দেওয়া, এবং আমরা দেখি যে সৌদি আরব যেই মুহূর্তে ঘোষণা করলো যে এই ধরনের জোট তারা করছে 34টি দেশ নিয়ে, সাথে সাথে সৌদি আরবের প্রতি আইএসের যে হুমকি, সেটা অবশ্যই অনেক বড় ধরনের হুমকি সৌদি আরবকে। তো সেই ধরনের হুমকির মধ্যে তখন তো বাংলাদেশও পড়ে যায়। আমি সেটা, আপনি যেটা বলেছেন আপনার বক্তব্যে যুক্তি আছে, কিন্তু আমি যেটা বলছিলাম যে সরকারের ভেতরে কি ধরনের চিন্তা হয়ে থাকতে পারে সেটা আমি জানি, সেটা বলছি না, আমি আন্দাজ করছি। একটা হচ্ছে যে এই যে বাংলাদেশ সরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে, সেটাকে বাইরে একটা বড় প্রেক্ষাপটে প্রচার বা একটা বক্তব্যটা বা বার্তাটা পৌঁছানো দরকার। হয়তো সরকার মনে করে থাকতে পারে যে এই ধরনের একটা জোটে যদি আমরা যাই তাহলে আমাদের এই যে বক্তব্য বা আমাদের যে অবস্থান সেটাকে হয়তো আমরা তুলে ধরতে পারবো। এটা একটা। দ্বিতীয় আরেকটা হতে পারে যে সরকারের ভেতরে হয়তো এমন একটা চিন্তা ভাবনা থেকে থাকতে পারে যে আমরা যদি সৌদি আরবের সাথে একটা এই ধরনের আইএস বিরোধী বা সন্ত্রাসবাদ বিরোধী, এটা কিন্তু শুধু আইএস নয়, সারা বিশ্বে যে কোনো সন্ত্রাসের বিরুদ্ধে কিন্তু এই অ্যালায়েন্সের ঘোষণাটা ঘোষণাতে তারা তাই বলেছে। বলা আছে, হ্যাঁ। ঘোষণাতে। এখন সেটা হয়তো এমন হতে পারে যে বাংলাদেশের অভ্যন্তরে যে ধরনের বিরোধী পক্ষ বা প্রতিক্রিয়াশীল বা সন্ত্রাসী পক্ষ আছে বা এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত আছে, তাদের পায়ের তলা থেকে মাটি সরিয়ে নেবার জন্য হয়তো তারা চিন্তা করেছেন যে আমরা এরকম একটা আন্তর্জাতিক ইতে গেলে অভ্যন্তরীণ রাজনৈতিক অবস্থাটা বা সরকারের অবস্থার ক্ষেত্রে হয়তো একটা ইতিবাচক অবদান রাখতে পারে, এই ধরনের চিন্তা থেকে। কিন্তু এটা সত্যি কথা যে এই চিন্তার বাইরেও যে প্রক্রিয়াগত যে কাছে আমি জানতে চাইবো, এই চিন্তাটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন একজন কূটনীতিক আমি হিসেবে? যেটা মনে করি, এবং আমি না শুধু, ধরেন আমরা বাংলাদেশের সাধারণ মানুষ যারা, আমরা যে কোনো চিন্তাকে যদি আমার বাস্তবে রূপ দিতে হয়, নীতিতে পরিবর্তিত করতে হয়, নিতে হয়, তাহলে সেখানে কিছু প্রক্রিয়া আমাকে মানতে হবে। সেটা অভ্যন্তরীণ আলোচনার বিষয় আছে, এখানে সংসদ আছে, সংসদে আলোচনা হয়, এবং এইরকম একটা মৌলিক বিষয়ে শুধু আমরা অভ্যন্তরীণ না, আমরা বাইরে আর সমমনা দেশগুলো যারা থাকে তাদের সাথেও কিন্তু আমরা আলাপ আলোচনা করি। এবং একটু আগে ফরিদ ভাই বলছিলেন যে 1991 সালে যখন ইরাক কুয়েতে যায় এবং তাকে কুয়েত থেকে বেরিয়ে আসবার জন্য যে আন্তর্জাতিক কোয়ালিশন হয়েছিল, তার জাতিসংঘ ম্যান্ডেটের ভিত্তিতেই বাংলাদেশ সেখানে জয়েন করেছিল। এরপরে আমরা আরেকবার যেমন মার্কিন যুক্তরাষ্ট্র যখন আফগানিস্তানে আসে 2001 সালে, তারা সেখানে বাংলাদেশের সমর্থন চেয়েছিল, কিন্তু আমরা সেখানে সেই সমর্থন দেইনি এই কারণে যে আমাদের নীতিগত অবস্থানটাই হচ্ছে যে জাতিসংঘের ম্যান্ডেট ছাড়া আমরা সাধারণত এই ধরনের কোনো কার্যক্রম অংশগ্রহণ করি না। তো কাজে এই প্রক্রিয়াগুলো সম্পন্ন করে এই সিদ্ধান্ত হলে হয়তো আজকে যে প্রশ্নটা করা হচ্ছে সেটা হয়তো হতো না। জি, একজন দর্শক আপনার কাছে প্রশ্ন করেছিলেন, যেটা যে মানে আপনি নিশ্চয়ই প্রশ্নটা আমি শুনেছি। শুনেছেন, সেটার উত্তর যদি আপনি দেন যে কেন বাংলাদেশ এই ধরনের, এবং কারোর সাথে আলোচনা ছাড়া, যেটা আমরা এখানে আলোচনা করছি, কোনো সংসদে আলোচনা, বা সংসদ তো এখন নেই, সংসদের বিশেষ অধিবেশন ডাকা যেতে পারতো, বা হয়তো আগামী 1 মাসের মধ্যে সংসদ হবে, কারণ আমরা জানি সংসদ শেষ জানুয়ারিতে হয়েছে। সংসদ আমাদের হবে। মন্ত্রিসভা ছিল, জি। মন্ত্রিসভা কোথাও আলোচনা হয়নি। না, আমি একটা কথা সূত্র ধরে বলতে চাই, বাংলাদেশ খুব শক্ত জঙ্গিবাদ বিরোধী অবস্থান নিয়েছে। আচ্ছা ভাই, আমি আরেকজন দর্শক একটা কোশ্চেন করতে চান, আমরা প্রশ্নটা নিয়ে নিই। যে দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কাজল বলছিলাম মানিকগঞ্জ থেকে। জি, বাংলাদেশ সৌদি আরবের সাথে যে সামরিক জোটে গেল, এই জোটে যাওয়ার আগে কি মন্ত্রী পরিষদে কিংবা সংসদে কোনো ধরনের আলোচনা কিংবা মতামত নেওয়ার প্রয়োজন ছিল না? জি, এই কথাটাই এখানে আলোচনা হচ্ছে, যে এই কথাটা এখানে আলোচনা হ্যাঁ। হচ্ছে। জি, আমরা খুব শক্ত অবস্থান নিয়েছিলাম, এবং আমরা কিছু সময়ের জন্য মনে হচ্ছিল আমরা একা,
এবং ভারত, রাশিয়া, চীন তাদের সমর্থন ছাড়া আমরা বোধহয় বাংলাদেশের এই অবস্থান ধরে রাখতে পারতাম না। এবং যারা আজকে জঙ্গিবাদ বিরোধী জোটের ডাক দিয়েছেন তারা কিন্তু আমাদের পাশে ছিলেন না, তারা আমাদেরকে সমর্থন করেন নাই। এখন তাদের ডাকে আমরা গেলাম কেন? আমরা নিশ্চয়ই আমরা সৌদি আরবের সাথে জঙ্গিবাদ বিরোধী লড়াইয়ের ক্ষেত্রে সমন্বয় সাধন বা সম্পর্ক মত বিনিময় করতে পারি, কিন্তু জোটে চলে গেলাম এটা তো আমি বলেছি সংবিধানের সাথে সঙ্গতিপূর্ণ নয়। দেখেন, আমি 25 অনুচ্ছেদের কথা আমি বলবই। সেখানে আপনি বলেছেন আন্তর্জাতিক আইনের ও জাতিসংঘের সনদের বর্ণিত নীতিমালার প্রতি শ্রদ্ধা এই রেখে এই সকল নীতি হইবে রাষ্ট্রের আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি। তাহলে এই উদ্যোগ তো জাতিসংঘের না, তাহলে আমরা কেন যাব সেখানে? দ্বিতীয় কথা হলো যে শক্তি প্রয়োগের পরিহার, এই প্রশ্নটা আমাদের বৈদেশিক নীতির ক্ষেত্রে একটি নীতি হিসাবে গৃহীত, এটা আমাদের সংবিধানে রয়েছে। অতএব আমার মনে হয় যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় মানে খুব গভীরভাবে ভেবে চিনতে পদক্ষেপ গ্রহণ করেন নাই। বিষয়টি পুনঃপর্যালোচনা করা দরকার এবং বাংলাদেশ অবশ্যই জঙ্গিবাদ বিরোধী শক্ত অবস্থানে থাকবে, এখানে আপোষের কোনো সুযোগ নেই। কিন্তু তা বলে আমি মানে আমাদের পদক্ষেপগুলো যেন যুক্তিসঙ্গত হয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে। আর আমি সৌদি আরবকে এই উদ্যোগ নেওয়ার জন্য অভিনন্দন জানাতে পারি একটা শর্তে, সেটা হলো ইরাক, ইরান এবং সিরিয়াকে যদি এর সাথে যুক্ত করে আরব ওয়ার্ল্ড তারা নিজেরা ইউনাইটেডলি যদি এই প্রবলেম সলভ করার উদ্যোগ গ্রহণ করেন তাহলে বাংলাদেশ তাকে অভিনন্দন জানাতে পারে। এটা হলো আমার মত। আমি মনে করি এইটা হবে পজিটিভ। আপনি বলতে চাচ্ছেন এটাকে মানে আরবকে ভাগ করারই একটা পদক্ষেপ, সেটাকে আমি কেন যাব আমরা? এবং সেটা খুবই আপনার কাছে আমি সেটা খুবই একটা দুঃখজনক ব্যাপার। সেটা হলো শিয়া সুন্নিতে ভাগ করা হচ্ছে কিন্তু। এবং আপনি খেয়াল করবেন যে বাংলাদেশকে যে এর মধ্যে জড়িয়ে ফেলা হচ্ছে এবং আমরাও ভুল পদক্ষেপ নিয়ে এর মধ্যে জড়িত হয়ে যাচ্ছি, তার লক্ষণ হলো আমাদের ইতিহাসে কখনো শিয়াদের কোনো অনুষ্ঠানে বোমাবাজি হয়নি, কোনো ধ্বংসাত্মক সন্ত্রাসবাদী কোনো কর্মকাণ্ড হয়নি। এই প্রথম শিয়াদের অনুষ্ঠানে আজকে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানো হয়েছে। অতএব আজকে এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়েছে এবং এটা আইএস যুক্ত থাকতে পারে বা আইএসের হাত থাকতে পারে, এটা সন্দেহ না করার কোনো কারণ নেই। অতএব আমি বলতে চাই যে নিশ্চয়ই সৌদি আরব এবং আরব বিশ্বের সব দেশের সাথে আমাদের ভালো সম্পর্ক থাকবে, কিন্তু আরব বিশ্বকে নিজেদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং নিজেদের মধ্যে যে বিভেদ সেটা কাটিয়ে এই সন্ত্রাসবাদকে মোকাবেলা করতে হবে। জি ফরিদ ভাই, আপনি যেটা বলতে চাচ্ছিলেন। না, আমি সংসদের বাদশা সাহেবের থেকে আমি কথাটা উনি বলে ফেলছেন যে এটা আসলে আমরা বলছি মুসলিম জোট, আসলে মুসলিম না, এটা হচ্ছে সুন্নি মুসলিমদের জোট এবং শিয়াদের কিন্তু রাখা হয়নি। এই যে কথাটা বললেন এটা কিন্তু একটা মারাত্মক ব্যাপার, কারণ একমাত্র সুন্নি সবচেয়ে বড় দেশ বিশ্বের মুসলিম দেশ হিসেবে ইন্দোনেশিয়া, সে তো এখানে নেই। কিন্তু আমি বলছি যে এই যে শিয়া সুন্নি, এটা সৌদি আরবের ইন্টারেস্ট। এখানে অনেক কিছু বলা যায়, অনেক প্রশ্ন উঠছে, অনেক কথা। সৌদি আরবের যে ভাবাদর্শ, তার যে ওয়াহাবিয়াইজম, সেটার মধ্যেও কিন্তু জঙ্গিবাদিত্ব আছে। বাংলাদেশে আমরা যদি দেখি, বাংলাদেশের যে সৌদি আরব রাষ্ট্র হিসাবে আমরা বন্ধু রাষ্ট্র হিসেবে মনে করতে চাই, আমাদের শ্রমিক সেখানে যায়, সম্পর্ক ভালো থাকুক, কিন্তু আমাদের অনেক কিছু প্রশ্ন কিন্তু সৌদি আরবের সঙ্গে আছে। আজকে জামাত ইসলামী এই কদিন আগেই আমাদের গত পররাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন দীপু মনি, তিনি এটাকে একটা সন্ত্রাসী সংগঠন হিসাবে আখ্যায়িত করেছেন। আমাদের অনেক নেতারাই কিন্তু প্রায়শই আমরা জামাত ইসলামীকে সন্ত্রাসী সংগঠন হিসাবে বলি, তাকে নিষিদ্ধ করার কথাও বলা হচ্ছে। এবং আমাদের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী বলেছেন যে 26শে মার্চের আগে সেটা হতেও পারে। কিন্তু সৌদি আরব হচ্ছে সৌদি আরবে যে ওয়াহাবিজম, তার যে ভাবধারা, জামাত ইসলাম হচ্ছে এখানে তার মূল ধারক বাহক। আমাদের দেশে পাকিস্তানে বলুন,
তো এই যে ধরেন যে সম্পর্কগুলো আপনাকে বুঝতে হবে যে সৌদি আরব যার নেতৃত্বে হয়েছে, আপনি সর্ষের মধ্যে ভূত, যদি সর্ষের মধ্যেই ভূত থাকে আপনি সেই ভূত তাড়াবেন কেমন করে? সৌদি আরবে এই আইএস যে সুন্নি ডোমিনেটেড ইসলামিক স্টেট, আইএসের ভাবধারার সঙ্গে আদর্শের সঙ্গে সৌদি ওহাবিজমের পার্থক্য আছে কতটুকু? এই যুবরাজ বলেছেন যে এই যে সন্ত্রাসী ডিজিজ, এটাকে উনি রোগ হিসাবে বলেছেন, এই রোগকে নির্মূল করতে হবে। এই রোগ দ্বারা কি সৌদি আরব নিজেও আক্রান্ত নয়? এই আইএসএ কি সৌদি ধনকুবেররা, কাতারের ধনকুবেররা, তারা কি আইএসকে অর্থ পয়সা দেয়নি? দেননি? জি। তাহলে পরে আমি কোথায় যাচ্ছি? আমাদের যে কথাটা হুমায়ুন কবির সাহেব বললেন, যে কথাটা খুব খাঁটি কথা, আমরা যেটা বলতে চাই, আমরা আসলে যাব কি যাব না, আমাদের এই নীতিটা পরিবর্তন করব কি করব না, সেটার জন্য তো একটা প্রক্রিয়া আছে। আমাদের কি একটা স্বাধীন দেশ হিসাবে এইটুকু সাহস কি আমার নেই এই কথাটা সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী যখন ফোন করেছেন বলা, যে আমরা আমাদের এই ব্যাপারে ভাবতে দিন, আমাদের আলোচনা করতে দিন, আমরা আমাদের যে ঘোষিত পররাষ্ট্রনীতি তাতে করে হঠাৎ করেই আমরা এই ধরনের একটা জোটে যেতে পারি না। আমরা শেখ হাসিনার নেতৃত্বে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে তার জিরো টলারেন্স সন্ত্রাসবাদ বিরোধী বাংলাদেশ, সৌদি আরবকে তো দেখাতে হবে না। মার্কিন যুক্তরাষ্ট্র প্রশংসা করছে, বিশ্বের অন্যান্য দেশ প্রশংসা করছে, জাতিসংঘের থেকে আপনি প্রশংসা পাচ্ছেন, আপনার আশেপাশের দেশ আমাদের যারা আছে, আমাদের বৃহৎ দেশ ভারত, সেখানে আপনি প্রশংসা পাচ্ছেন এই সন্ত্রাস বিরোধী দমনে। কিন্তু এই এখন সন্ত্রাস জোটে দমন, গিয়ে সেই আরো বেশি প্রশংসা না নিতে হবে কেন? না, সেটাই বলছি যে এই সন্ত্রাস দমনের যে কর্মসূচি, আর সৌদি সামরিক জোটে, সৌদি নেতৃত্বে একটা সামরিক জোট, মাইন্ডেড, এটা কিন্তু সেই জোট না, সামরিক জোট। আমাদের পাকিস্তান যখন হয়েছিল, সিয়াটু সেন্টুতে যখন গিয়েছিল পাকিস্তান, তখন থেকে কিন্তু আমাদের সেই লড়াই, সিয়াটু সেন্টুর ওই জোটগুলোতে যাওয়া। আমরা এরপরে বাংলাদেশ হওয়ার পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে আমাদের জাতির জনকের যে পররাষ্ট্রনীতির ভিত্তি তিনি করে দিয়ে গেছেন, সেখানে কিন্তু এখানে যাওয়ার কথা নেই। আমাদের সংবিধানের কথা যেটা বললো, এটা কথা নেই। এখন এখানে অনেকগুলো প্রশ্ন আছে যে হোয়াই অনলি সুন্নিস, হোয়াই মানে ইউ এক্সক্লুড, মানে আপনি কেন ইরাককে, ইরানকে, সিরিয়াকে বাদ দিচ্ছেন? এবং আপনি যে বিরুদ্ধে লড়াই করছেন, কার বিরুদ্ধে লড়াই জি, করছেন? জনাব হুমায়ুন কবির, আমাদের খুব কম সময় আছে। যে এখানে যেটা বললেন, হোয়াই অনলি সৌদি আরব, হোয়াই নট ইরাক অর নট ইরান, তো এখানে কি সৌদি আরবের সাথে বাংলাদেশের আরো লাভজনক কিছু হবে এই আশায় বাংলাদেশ এটা করেছে? তাই ইরান বা ইরাকে সেই সম্ভাবনাটা কি ছিল না? নিশ্চয়ই সম্ভাবনা আছে। আমরা পররাষ্ট্রনীতি যখন চালাই তখন আমরা সব সম্ভাবনাকে খুঁজে দেখতে চাই, কিন্তু সব এখানে কি সম্ভাবনাকে কাজে লাগাতে এখানে কি চাই। কাজে লাগানো হয়েছে? না, এখানে আমি বাদশা ভাই যে কথাটা বললেন সেটা খুব গুরুত্বপূর্ণ, যে আপনি এখানে যখন আমরা একটা বিভেদ বা বিভাজন দেখছি, তখন সেখানে কিন্তু আমাদের একটু বাড়তি সাবধানতা দরকার। মানে বিভাজন এখন- থেকে দূরে থাকার যে সাবধানতা বাংলাদেশ বরাবরই নিয়ে রেখেছিল, এই গত এক সপ্তাহ ধরে মনে হয় সেটা একটু নড়চড় হয়েছে, যেটা এখন সেটার জন্যও আমি মনে করি যে বাচ্চা ভাই একটা সলিউশনের কথা বলেছেন, যে এটা আমরা যে কোনো নীতি গ্রহণ করি সেটা পর্যালোচনা করার সুযোগ তো আছে, থাকে, সব নীতিরই আছে। এখন ধরেন এই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, সরকারের ভেতরে একটা পর্যালোচনা হতে পারে যে এটাতে যাওয়াটা আমাদের জন্য কতটা সমীচীন হবে, অথবা যেতে যদি হয় তাহলে আমরা কোন পর্যায়ে যাব। কারণ এখানে আপনি সামরিক ব্যবস্থা আছে, ফান্ডিং আছে, ইনফরমেশন শেয়ারিং আছে, অনেক ধরনের স্কোপ আছে। যদি সরকার মনে করে যে না আমরা এদের সাথে থাকবই, আর যদি তারা পুনর্বিবেচনা করে যে না ঠিক আছে আমরা সমর্থন আছে কিন্তু আমরা কোনো অ্যাক্টিভ বা সক্রিয় কোনো অংশে যাব না, সেটা করতে পারে। তো কাজেই এখন এটা সরকারের সিদ্ধান্ত, সরকার কিভাবে নেবেন। তবে এটা ঠিক যে এই যে বাইরে যে আলোচনাটা হচ্ছে, এই আলোচনাটাকে কিন্তু গুরুত্ব দিয়ে চিন্তা করা বা গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত। এই কারণে যে পত্রপত্রিকায় আসছে, জনগণের বিভিন্ন আমাদের সাধারণ নাগরিকরা যে প্রশ্ন করছেন, বিভিন্ন আপনাদের এই ধরনের আলাপ আলোচনায় যে বক্তব্য আসছে বা যে ধরনের আমরা একটা ইঙ্গিত পাচ্ছি মানুষের চিন্তা চেতনা, সেটাকে আমার ধারণা সরকার গুরুত্বের সাথে বিবেচনা করলেই ভালো হবে। আপনারা কতটুকু সেটা গুরুত্বের সাথে বিবেচনা করাতে পারবেন, যেটা আমি প্রথমেও প্রশ্ন করেছিলাম, আলোচনায় আসেনি মহাজোটের একজন শরিক হিসাবে। না, সেটা আমরা তো খুব স্পষ্ট কথা, বা আপনি যেটা বলেছেন কালকে, নিশ্চয়ই এটা আপনার দলের কথাও, আপনার দল থেকে সরকারের মন্ত্রিত্ব পর্যন্ত রয়েছে। আপনি দলের কথা বলেন না, এটা দলের কথা বলেন, এটা সংবিধানের কথা।
এটা দলের বিষয় না। সংবিধানের কথা আপনার দল এখন আমি সামনে তুলে বলেছি, ধরেছে। আমি জি, বলেছি, আমি না বললে কেউ না কেউ বলতো। জি এটা তো লিখিত রয়েছে, এটা তো কেউ না কেউ বলতো। আমি হয়তো আগে বলে ফেলেছি, এটা আমি অন্য অনুষ্ঠানে বলেছি, কিন্তু এইটা বিষয়বস্তু ছিল না। আমি একটা কথা পরিষ্কার বলতে চাই যে সিরিয়া, ইরাক, ইরানকে নিয়ে সৌদি আরব আলোচনায় বসুক এবং তারা আরব ওয়ার্ল্ডের প্রবলেম সলভ করুক। এখানে প্যালেস্টাইনকেও ইনক্লুড করুক। প্যালেস্টাইনের প্রত্যেক দিন প্যালেস্টাইনের ভূমি আমরা যদি বাংলাদেশের এই সিদ্ধান্তের কথায় আসি, আপনি আমার কথা হচ্ছে ওই জোট মানে সরকারের কাছে কিভাবে আপনার আমি দলের পক্ষ এইভাবে থেকে এটা প্লেস করতে চাই। জি। এই আইএসের প্রবলেম এটা আরব ওয়ার্ল্ডের প্রবলেম এবং তারা আমাদেরকে আনস্টেবল করার জন্য তারা বিভিন্ন দেশ সেই আইএসকে ব্যবহার করার চেষ্টা করছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী আজকেই বলেছেন যে বাংলাদেশ আইএসের দ্বারা আক্রান্ত হতে পারে এবং সেজন্য আমাদের সাবধানতা অবলম্বন করা দরকার এবং আমাদের দেশের জঙ্গিবাদ বিরোধী অবস্থানও সুদৃঢ় করা দরকার এবং আরব ওয়ার্ল্ডকে বলা দরকার যে তোমরা ঐক্যবদ্ধ হও এবং তোমরা তোমাদের সমস্যাটা সমাধান করো। আমাদের দিক থেকে আরব ওয়ার্ল্ডের প্রতি আমাদের সহানুভূতি থাকবে, সমর্থন থাকবে সেই উদ্যোগের ব্যাপারে। জি, এই শেষ মিনিটটা আমি দিতে চাই ফরিদ ভাইকে যে আমরা কতটুকু সাবধানতা নিতে পারি। একেবারে আমরা তো আগ বাড়িয়ে খুব বলে ফেললাম যে হ্যাঁ সৌদি জোটে আমরা যাচ্ছি, তো এখন কি করা যায়? আমি একটু যোগ করে নিই। এর আগে একটু করে যে ইয়েমেনে যে সৌদি নেতৃত্বে যে ঘটনা আছে সেটা কিন্তু একটা মহা বিপর্যয় ঘটেছে। এটা একটু আপনাকে জাস্ট অনুষ্ঠানে আমাদের দর্শকদের স্মরণ করে দিতে চাই। সেখানে কিন্তু আরেকটা জোটের ব্যাপার আছে। সৌদি ওখানে যে বলছিলেন মনে করেছে জোটের ছড়াছড়ি। এখন দেখুন, আমি মনে করি যে এইটার যথেষ্টভাবে আমরা, এটা এমন কোনো ব্যাপার না যে এটা অপরিবর্তনশীল কোনো সিদ্ধান্ত, এটাকে পরিবর্তন করা যায়। এটাকে তাদেরকে বলা যায় যে আমরা এই প্রশ্নে তোমরা যা বলেছিলে, কিন্তু এখন দেখছি এটা একটা সামরিক জোট, এটা আমাদের পররাষ্ট্র নীতির সঙ্গে আমাদের সংবিধানের সঙ্গে যায় না। আমরা এটা নিয়ে আমাদের দেশের ভিতরে আমাদের সংসদ আছে, ইত্যাদি আছে, আমরা আলোচনা করব, কিন্তু তোমাদের সাথে আমার সংহতি আছে, আমরা সন্ত্রাস বিরোধী লড়াইতে আমরা আছি, সেটা যেখানেই হোক আমরা সেটা করব। সেটা করে বাংলাদেশ কেন একটা ফেস সেভিং অবস্থা করে এখান থেকে বেরিয়ে এসে বা এই সিদ্ধান্তটাকে স্থগিত রেখে তখন আবার আলাপ আলোচনার মধ্য দিয়ে এবং সামগ্রিকভাবে আমাদের জনগণকে, অর্থাৎ এটা ক্রেডিবল, কারণ এই যে জোটটা হয়েছে এটা বিশ্বাসযোগ্যতা কিন্তু শুরুর থেকে প্রশ্নবিদ্ধ বিশ্বে, আর বাংলাদেশের যাওয়াটা আরো প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। এই প্রশ্ন থেকে বেরিয়ে আসতে হবে। আমি শেষ করতে চাই একটা কথা আমি শুধু বলে দিই যে সেটা হলো নিরাপত্তা পরিষদ কিন্তু একটা উদ্যোগ নিয়েছে। তারা রাশিয়া এবং আমেরিকা তারা কিন্তু একটা শান্তি আলোচনার উদ্যোগ গ্রহণ করেছে। তাহলে পারে কোন উদ্যোগটা প্রধান হবে আমরা চাই আপনি যে একজন সংসদ সদস্য হিসেবে যেভাবে বলেছেন এইভাবে আরো সংসদ সদস্যরা আরো বেশি করে বলুক এবং আমাদের আগামী মাসে বছর শুরুর প্রথম সংসদ আছে, সেখানে বিষয়টি আলোচনা হবে এবং সরকার বিষয়টি রিথিঙ্ক করবেন। আমরা এই আশা করে আমাদের আলোচনা আজকে এখানে শেষ করতে চাই। আপনাদের তিনজনকে ধন্যবাদ আজকে আমাদের এখানে এসে আলোচনা করার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। শুভরাত্রি।